সুপ্রিয় দর্শক, আমি মুর্শিদুল ইসলাম স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের আলোচনার বিষয় ৭১-এর স্মৃতি। আর এ নিয়ে আমাদের সাথে উপস্থিত রয়েছেন দুজন বীর মুক্তিযোদ্ধা এবং একজন মুক্তিযুদ্ধের শহীদের সন্তান। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমেই রয়েছেন কর্নেল জাফর ইমাম, অবসরপ্রাপ্ত বীর বিক্রম, সাব সেক্টর কমান্ডার মুক্তিযুদ্ধের, এবং মুক্তিযুদ্ধকালীন ট্যাঙ্ক ফোর্সের কমান্ডার মনে হয় আপনি ছিলেন। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ট্যাঙ্ক অধিনায়ক ছিলেন। আমাদের সাথে রয়েছেন গোলাম মুস্তাফা, মুক্তিযোদ্ধার লেখক, এবং রয়েছেন সাইদুর রহমান, মুক্তিযুদ্ধে যিনি হারিয়েছেন তার বাবা, মা এবং ৩ ভাইকে। আমরা তাদের কথা আজকে শুনবো, তাদের কাছ থেকে মুক্তিযুদ্ধের স্মৃতি শুনব। প্রিয় দর্শক, আপনাদের বলে দিই, আপনারাও ইচ্ছে করলে আমাদের সাথে সরাসরি এই আলোচনায় অংশ নিতে পারেন। আমাদেরকে ফোন করতে পারবেন, যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তো আমরা আলোচনায় যাবার আগে একটু দেখে নেব এই মুহূর্তের সর্বশেষ শিরোনামগুলো। নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক নয়, সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই, বিভিন্ন বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সিইসি। বিশ দলের পক্ষে পৌর নির্বাচনের প্রচারণায় এখন থেকে অংশ নেবেন জোট নেতারা, সমন্বয় সভা শেষে ফখরুল। ধরপাকড় বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান। জঙ্গি সন্ত্রাসবাদ মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে, মিরপুর সেনানিবাসে প্রধানমন্ত্রী। সামরিক বেসামরিক সব কর্মকর্তাকে একসঙ্গে কাজ করার আহ্বান। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষ, আহত 7, বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ। এবং মহাসড়কে 3 হুইলার চলাচলে সরকারি নিষেধাজ্ঞা মানছেন না কেউই, প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, যাত্রী ও চালকের ভিন্ন ভিন্ন অজুহাত। আমরা এবার চলে আসব আমাদের সরাসরি আলোচনায়। এই বিজয়ের মাসে আমরা ৭১-এর স্মৃতি রোমন্থন করব আবার আপনাদের কাছ থেকে। আপনারা যারা বীরত্বের সাথে যুদ্ধ করেছিলেন ৭১-এর রণাঙ্গনে, সেই তাদের কাছ থেকে আমরা আপনাদের কিছু স্মৃতির কথা শুনব। আমি প্রথমে আসছি কর্নেল জাফর ইমাম, বীর বিক্রম, আপনার কাছে। আপনাকে সবাই আমরা জানি এবং আপনার বহু ইতিহাস আমরা বিভিন্ন সময় পত্রপত্রিকায় পড়ে রোমাঞ্চিত হয়েছি মুক্তিযুদ্ধের সময়কার। আপনি একজন সাব সেক্টর কমান্ডার ছিলেন এবং আপনি অনেকগুলো যুদ্ধে কিন্তু আপনি নেতৃত্ব দিয়েছেন। আপনি গৌরবের সাথে আপনি বিজয় ছিনিয়ে এনেছেন। তেমনি একটি যুদ্ধ ছিল বিলোনিয়ার যুদ্ধ, আপনি সেটা দিয়ে কি শুরু করবেন? সেই স্মৃতি যদি একটু বলতে চান আপনি। ধন্যবাদ আপনাকে। আমি সেই যুদ্ধ দিয়ে শুরু করার আগে প্রথমে বলব, আমাদের এই স্বাধীনতার এই যুদ্ধ ছিল আমাদের গর্ব, আমাদের অহংকার, পুরো জাতির। এই যুদ্ধ ছিল আসলে একটা গণযুদ্ধ, একটা জনযুদ্ধ। আমরা যারা বাংকারে বসে সেদিন যুদ্ধ করেছিলাম, তার পাশাপাশি আরও অনেকের অবদান রয়েছে সর্বস্তরের জনগণের। যারা স্বাধীনতার বিপক্ষে ছিল তারা বাদ দিয়ে সবাই কম বেশি অবদান এই যুদ্ধে ছিল। জনযুদ্ধ আমি এই জন্য বলছি, সেদিন আপনি লক্ষ্য করেছেন 25-এর রাতে যখন পাকিস্তান সেনাবাহিনী, হানাদার বাহিনী আমাদের ঘুমন্ত জাতির উপর যখন আঘাত করলো, আমাদের রাজারবাগে, তারপর আপনার ঢাকার বিভিন্ন অঞ্চলে এবং পুরো বাংলাদেশের জনপদগুলোতে তারা নেমে গিয়েছিল, এবং রাস্তার 2 পাশে তখন চলছিল হত্যাযজ্ঞ এবং অগ্নিসংযোগ। সেই দৃশ্য আমরা দেখেছি নিজ চোখে। সেদিন আমি লক্ষ্য করেছি বঙ্গবন্ধুর ভাষণ উদ্বুদ্ধ হয়ে, যে 7 মার্চে উনি বলে গেছেন, তোমাদের যা কিছু আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ো। একটি সশস্ত্র, একটি অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে, ট্যাঙ্ক বাহিনীর বিরুদ্ধে আমরা লক্ষ্য করলাম বাংলাদেশের বিভিন্ন জনপদে এই ছাত্র জনতা, শ্রমিক, সাধারণ মানুষ যার যা কিছু ছিল, লাঠি, সোটা, দা, কুড়াল যা ছিল তা নিয়ে ঝাঁপিয়ে পড়লো, ব্যারিকেড সৃষ্টি করলো। এই ব্যারিকেডের যুদ্ধটা কিন্তু 6-7 দিনের বেশি কন্টিনিউ করেনি, কারণ এটা সম্ভব নয়, এটা
তাদের উদ্দেশ্য খারাপ ছিল, সেই জন্য এটা কন্টিনিউ হয়নি। কিন্তু এপ্রিল প্রথম সপ্তাহে আমরা দেখলাম এই ছাত্র জনতা যারা ব্যারিকেড যুদ্ধ, এটা একটা বিরল যুদ্ধ। পৃথিবীর কোনো স্বাধীনতা যুদ্ধের প্রারম্ভে কোনো এই ধরনের প্রতিরোধের যুদ্ধ হয়নি, শুধু বাংলাদেশে হয়েছিল, সেটা স্বীকার করতে হবে। এটাতে অনুপ্রেরণা পেয়েছিল বঙ্গবন্ধুর ভাষণ থেকে। এটা আজকে আমাদেরকে দলমত নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বেই এই ঐতিহাসিক সত্য কথাগুলো স্বীকার করতে হবে। এখানে যারা এই ছাত্র জনতা, শ্রমিক, যারা যুদ্ধে ব্যারিকেড যুদ্ধ সৃষ্টি করেছিল, তারাই সীমান্ত পাড়ি দিয়ে তারা মুক্তিবাহিনীতে যোগদান করলো। ইতিমধ্যে আমরাও মুক্তিবাহিনীর এদের সাথে সম্পৃক্ত হয়ে গেলাম। 11টা সেক্টর সংগঠিত হলো স্বাধীন বাংলা সরকারের অধীনে। এই স্বাধীন বাংলা সরকারের অধীনেই 11 সেক্টরের অধীনেই আপনার যুদ্ধ শুরু হলো, গেরিলা যুদ্ধ, সম্মুখ যুদ্ধ। এই যুদ্ধে সেদিন ছাত্র, শ্রমিক, কামলা, খ্যাত মজুর, যাদের একবেলা খোরাক ছিল না, তারা অংশগ্রহণ করেছিল। তারা কিন্তু সেদিন তাদের অন্য কোনো বড় প্রত্যাশা ছিল না। তারা জানতো দেশ স্বাধীন হয়ে গেলে তারা কেউ শিল্পপতি হবে না, কেউ সচিব হবে না, কেউ মন্ত্রী হবে না, কারণ কি 8 পাস করা ছেলে যুদ্ধ করতেছে, একটা দিনমজুর যুদ্ধে সামিল হয়েছে, একটা শ্রমিক সামিল হয়েছে। এদের সাধারণ লোকগুলো, আমরা নিজে তাদের সাথে একাত্মতা ঘোষণা করলাম। তাদের কিন্তু প্রত্যাশা ছিল যে একটা স্বাধীন দেশ আমরা পাবো, যে দেশকে আমরা নিজের হাতে নিজে গড়ব। আজকে তাই প্রশ্ন থাকবে আমরা সেই প্রত্যাশা কত দূর পূরণ হয়েছে, সেই প্রশ্নে আমি এখন যাচ্ছি না। আপনি বিলনী যুদ্ধের কথা বলছেন, সেটা যদি পরে বলতে পারি, এখন শুরু করলে একটু সময় লাগবে। তো এই গণযুদ্ধ যখন আমরা শুরু হলো, আমি ছিলাম বিলোনিয়া অঞ্চলে। আমাকে সাবসেক্টর, বৃহত্তর নোয়াখালীর সাবসেক্টর কমান্ডার হিসেবে স্বাধীনতা সরকার থেকে আমাকে নিয়োগ দেওয়া হলো। খালেদের অধীনে খালেদ মোশাররফ ছিল আমার সেক্টর কমান্ডার, মেলাঘরে আমাদের হেডকোয়ার্টার ছিল, হায়দর ছিল আমাদের গেরিলা কমান্ডার। ঢাকার সব অপারেশনগুলো, আজকে মায়া, তারপরে ইউসুফ বাচ্চু, তারপরে খোকা, আলম থেকে নিয়ে বদি, যারা যুদ্ধ করেছে তারা কিন্তু এই হায়দরের অধীনে যুদ্ধ করেছে। তো যাই হোক, বিলোনিয়া যুদ্ধ আমি গর্বিত। এই রণকৌশল এখনও আমাদের বিভিন্ন সামরিক, দেশে বিদেশের সামরিক স্কুলগুলোতে পড়ানো হয়। আমরা এটা গর্বিত এই জন্য আমাদের এখানে এই যুদ্ধ অত্যন্ত একটা মানে ভৌগোলিক অবস্থানের কারণে ফেনীর এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ যুদ্ধ ছিল। এই রণাঙ্গন ছিল উত্তপ্ত রণাঙ্গন। গুরুত্বপূর্ণ কারণ ভৌগোলিক অবস্থানের কারণে এই জন্য আমরা দেখেছেন ফেনীটা হচ্ছে ইটস এ গেটওয়ে। আপনি যে ঢাকার থেকে কুমিল্লা হয়ে চিটং যেতে হয়, ইটস এ গেটওয়ে টু চিটং। কারণ আপনি চিটং থেকে যদি কুমিল্লা, ঢাকা এই অঞ্চলে আসতে চান, বাংলাদেশের অন্য অঞ্চলে, তাহলে ইটস এ গেটওয়ে। ফেনী ইজ এ গেটওয়ে এগেইন। ফেনীর উপর দিয়ে, বুকের উপর দিয়ে চলে গিয়েছে রেল লাইন, ঢাকা চিটং রেল লাইন অ্যান্ড হাইওয়েজ। সো আমরা ভৌগোলিক অবস্থানের কারণে এই জন্য গুরুত্বপূর্ণ বলছি। আমরা সিদ্ধান্ত নিলাম, যখন পাকিস্তান আর্মি ফেনীতে অবস্থান নিল তারা, তখন আমরা তাকে ঘেরাও করলাম। এই ফেনী বিলোনিয়া একটা পকেট, 3টে উপজেলা, ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া, এবং এটার এই উপকণ্ঠে, ফেনীর উপকণ্ঠে আমরা তাদেরকে ফেস করে উইদিন শর্ট ডিস্টেন্স একটা ডিফেন্স নিলাম, 4 মাইল লম্বা ডিফেন্স, ফেনী শহরের দিকে মুখ করে, তারা যেন আমাদের দিকে ব্যস্ত থাকে। এবং ঢাকা চিটং রোডে আমরা ডেলি এমবুশ, ইমামুজ্জামান ওয়াজ দেয়ার টু কন্ডাক্ট দ্য এমবুশ, জেনারেল ইমামুজ্জামান এখন জেনারেল, সবাই ব্যস্ত, তাদেরকে আমরা এখানে ব্যস্ত রাখবো। আরেকটা উদ্দেশ্য, মেইন উদ্দেশ্য ছিল, চট্টগ্রামে তখন বিভিন্ন শিপগুলো আসতেছিল পাকিস্তান থেকে, তাতে বাড়তি সৈন্য এবং গোলা বারুদ, অস্ত্রশস্ত্র, এগুলা শুধু ফেনীর উপর দিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পাঠানোর তাদের প্ল্যানিং। মানে যুদ্ধ যেন ফরিদপুর, বরিশাল, পূর্ব বাংলাদেশে যেন ঢাকা থেকে নিয়ে আপনার বিভিন্ন অঞ্চলে যেন ছড়িয়ে পড়ে, দিনাজপুর, জামালপুর, এগুলোতে সিলেট, এখানে যেন শক্ত ঘাঁটি আরও যেন শক্তিশালী করতে পারে, রিনফোর্সমেন্ট। সেজন্য আমার উপর একটা বিরাট দায়িত্ব ছিল, নো ইউ মাস্ট ট্যাকেল, ফেনীর উপর দিয়ে কিছু যাবে না, তারা যদি রিনফোর্সমেন্ট না পাঠাতে পারে। এবং টু দ্য এক্সটেন্ট আমাকে বলা হলো যে এই পকেটটা, এটা 3টে উপজেলার পকেট, 3 দিকে ইন্ডিয়া, ভারত, 23 মাইলের মতো লম্বা, আর কোথাও 8 মাইল, কোথাও 13 মাইল চড়া। এটা যদি আমরা কন্টেইন করতে পারি, হয়তো বাংলাদেশ সরকার এটা স্টিমাম, তার কয়েকদিন তার ভাষণও বলেছে কয়েকবার, উনি জানেন এটা, কারণ সে ফ্রন্ট লাইনে তখন আমাদের চিরং সাইডে ছিলেন। এটা যদি আমরা কন্টেইন করতে পারতাম, কমপ্লিটলি ফ্রি রাখতে পারতাম আর্টিলারি শেলিং থেকে, পাকিস্তান আধিপত্য থেকে,
তাহলে সেই ক্ষেত্রে হয়তো বাংলাদেশের একটা এখানে একটা দ্বিতীয় বা প্রথম এরা মানে আমাদের সরকারের একটা স্থাপনা এখানে থাকতো। তো যাই হোক, এই প্রথম যুদ্ধ, বিলোনিয়ার প্রথম যুদ্ধ, আমরা তারা যখন দেখলো যে তারা আমাদেরকে এখানে উৎখাত না করলে তাদের এইখান থেকে এটা কাট অফ করতে পারছে না তারা, তখন তারা ফেনীর প্রথম যুদ্ধে মুন্সিয়ার ডিফেন্সে যে আমরা ডিফেন্স নিলাম, তখন তারা এখান থেকে আমাদের উপর আক্রমণ চালালো 3 মাস ধরে, এখানে 2 মাস 2.5 মাসের মতন টোটাল। কিন্তু আমরা এই পাইওনিয়ার প্লাটুনের কমান্ডার ছিল মোস্তফা, আর আমার অফিসার ছিল জেনারেল ইমামুজ্জামান, লেফটেন্যান্ট দিদার, লেফটেন্যান্ট মুনিব, তারপরে ক্যাপ্টেন শহীদ, আরও অনেকে, ক্যাপ্টেন মুজিবুর রহমান, আর ইউটিসির ফেনী কলেজের ক্যাপ্টেন, ইউটিসির ফেনী কলেজের প্রিন্সিপাল ছিল, পরে ক্যাপ্টেন ছিল ফরিদপুর বাড়ি। আর আমার ছিল ইপিআর এর ম্যাক্সিমাম সৈন্য ছিল আমার ইপিআর, তৎকালীন ইপিআর, মানে অলমোস্ট 2/3। আর বেঙ্গল রেজিমেন্টের ছিল, আর আমাদের মুক্তিযোদ্ধা ছিল প্রায় 1500-1600 2000-এর মতন ট্রেন বিভিন্ন থেকে। এদেরকে দিয়ে এরা যখন স্ট্রাইক করলো পারো নাই, কারণ আমি মাইনফিল্ড স্থাপন করছিলাম প্রায় 8 থেকে 1000 গজ আমার সামনে থেকে নিয়ে, তারা ছিল আমার প্রায় 1200 গজ 1500 গজ দূরে কালীবাজার নামে আরেকটা পয়েন্টে ফেনীর উপকণ্ঠে। সেখান পর্যন্ত আমি রাতের অন্ধকারে এরা জীবনে ঝুঁকি নিয়ে মাইনফিল্ড, ঠিক মাইনফিল্ড, হাজার হাজার মাইল। এরা যখন আমরা দেখেছি, এখানে সংক্ষেপ বলছি, 9টা অ্যাটাক করেছিল তারা জুন জুলাইতে, 9টা সম্মুখ অ্যাটাক আর্মি স্টাইলে। এবং যখন তারা আমাদের 300 গজে মধ্যে আসতো, তখন এই মাইনগুলো খইয়ের মতো ফুটতো। তখন তারা কেউ পা হারালো, কেউ কারো হয়তো অন্য ইঞ্জুরি হলো, তারা তখন কাতরাতো ওই ধান খেতে, নালাতে, রাস্তার 2 পাশে তারা কাতরাতো। মানে তো আমরা এগুলো দেখেছি 2 মাস ধরে তারা পেনিট্রেট করতে পারে না আমাদের ডিফেন্সকে। ইট ওয়াজ এ স্ট্রং ডিফেন্স। লাস্টলি জেনারেল হামিদকে প্রশ্ন করেছিল, জেনারেল হামিদ খানকে রাদার, যে তুমি বলছো পুরো বাংলাদেশে কোনো মুক্তিযোদ্ধা নাই, সব তোমাদের ক্যাপচারে। তা আমরা তো একটা ফরেন সাংবাদিক, আমরা দেখে আসলাম বিলোনিয়া ইজ ইন দ্য ক্যাপচার অফ ইন দ্য হ্যান্ড অফ মুক্তিযোদ্ধা, তো সেখানে তো তোমরা তো ঢুকতেই পারতেছো না। দেন খান পরে আমরা জেনারেলদের বইতে পড়েছি, আমরা পাকিস্তান যারা লিখেছে কাহিনী, তখন জেনারেল হামিদ ছিল, জেনারেল হামিদ ওয়াজ ইস্টার্ন কমান্ডার পাকিস্তানের, তাকে পাঠাইলো ফেনী সার্কেল হাউসে টু কন্ডাক্ট দিস ওয়ার। ওই দিন রাত্রে এখানে তারা আমাদের পেছনে, সন্ধ্যার পরে পেছনে প্যারাট্রুপার্স ড্রপ করলো, কমান্ডোস ঘেরাও করে ফেললো। আমার পিছনে তখন সেদিন ছিল কর্নেল গফার আরেকটা পজিশনে, আর সাইডে ছিল ইমামুজ্জামান, ক্যাপ্টেন শহীদ, অন্যান্য অফিসারেরা। তো আই ওয়াজ কমান্ডিং, আমি অধিনায়ক ছিলাম তখন সেই যুদ্ধের। গফার 4 বেঙ্গল থেকে এসে সহযোগী ছিল, রিইনফোর্সমেন্ট এসেছিল। তো আমরা সমন্বয়ের মাধ্যমে আমরা ফেস করতেছিলাম। যাই হোক, আমরা সেখান থেকে সেদিন ভোর রাত্রে আমরা উড্র করে আরও কয়েক মাইলের মধ্যে মুহুরী নদী, ওই পকেটটাকে ডিভাইড করে ফেলেছে। মুহুরী নদীর পারে আমরা ইন্ডিয়াতে যাই নাই, আমরা এখান থেকে কৌশলগত কারণে, এটা উড্রোয়াল ইজ এ পার্ট অফ অপারেশন। আমরা এখান থেকে উড্র করে মুন্সিয়ার থেকে মুহুরী নদীর পাড়ে চলে আসলাম। এসে তারা যে ঢুকে গেছে ট্যাঙ্ক টুক নিয়ে, সব নিয়ে। আমরা ওদেরকে ফেস করে জীবন, আমার তখন ইন্ডিয়ান জেনারেল আনন্দ স্বরূপ, ব্রিগেডিয়ার জেনারেল আনন্দ স্বরূপ এমন খারাপ বসার মেসেজ পাঠালো, ইউ মাস্ট উড্র অ্যান্ড কাম ব্যাক টু ইন্ডিয়া, হিলে চলে আসো, এখান থেকে রিঅর্গানাইজ হয়ে তারপর যদি ডিফেন্সটা নাও। এটা আমরা মানি নাই। আমার আন্ডার কমান্ড যারা ছিল, ইমামুজ্জামান দুর্ধর্ষ সাহসী অফিসার ছিল, তখন লেফটেন্যান্ট ইমামুজ্জামান, তারা সবাই বললো, না স্যার, উইল নট লিভ দিস গ্রাউন্ড, ইউসি আমরা একটু দূরে চলে আসছি, ঠিক আছে, মুহুরী নদী পাড়ে আসতেছি, আমরা এনকাউন্টারে যাব। তো যাই হোক, আমরা বললাম, আমরা যারা পাকিস্তান কমিশন অফিসার সবাই বললাম, দেখো, আমরা যুদ্ধটা এখন ইনফ্যান্ট স্টেজে, এই স্টেজে যদি আমরা সবাই মারা যাই, শহীদ হয়ে যাই, তাহলে তো এই যুদ্ধ কন্টিনিউ হবে না। তো যুদ্ধের কৌশল গ্রহণ করাটা তো পরাজয় না। তারপর মানলো না। আমি বুঝে হচ্ছে যে উপর থেকে অর্ডার আসছে, তারপরে ঠিক আছে, লেট আস হ্যাভ ডিফেন্স, স্ট্রং ডিফেন্স। এই ডিফেন্স আমরা মুহুরী নদীর পাড়ে ডিফেন্স নিয়ে, তারা তখন চিতলিয়া আর পরশুরাম ঘাটিতে 2টা ঘাঁটি করলো, স্ট্রং ঘাঁটি পাকিস্তান আর্মি, এবং রিইনফোর্সমেন্ট আসতেছিল ফেনী শহর থেকে, আমরা ফেস করে ফেললাম তাদেরকে। এরপর অক্টোবরের দিকে আমাকে সেপ্টেম্বর অক্টোবরে আমরা আরও অর্গানাইজড হলাম। আমাকে বলা হলো, ইউ অর্গানাইজড 1 ব্যাটালিয়ন ইন ওয়ারফিল্ড, অ্যাপার্ট ফ্রম 2000 মুক্তিযোদ্ধা ছিল আমার অধীনে সাবসেক্টর কমান্ডার হিসেবে।
খালেদ বলল জাফর ইমাম অর্গানাইজ 10 বেঙ্গল, ওই যারা রেগুলার ফোর্স ছিল, ইপিএস ছিল, পুলিশ ছিল, এদেরকে নিয়ে একটা 10 বেঙ্গল করো। 10 বেঙ্গল গঠন করলাম আমি ওয়ারফিল্ডে, ইট ওয়াজ এস্টাবলিশড ইন ওয়ারফিল্ড, এবং আমি প্রতিষ্ঠাতা সিও ছিলাম এই 10 বেঙ্গল। এই 10 বেঙ্গল ছিল মেইন, মানে এটার এই যুদ্ধের মেইন চালিকা শক্তি। এর সাথে অ্যাড হলো সেকেন্ড বেঙ্গল থেকে, হ্যাঁ এর থেকে এই 10 বেঙ্গলের সাথে অ্যাড হলো সেকেন্ড বিলিয়নের যুদ্ধের জন্য, পরশুরাম চিতুলিয়া ঘাঁটি অ্যাটাক করার জন্য হেলাল মোর্শেদ, জেনারেল হেলাল মোর্শেদ, হি ওয়াজ এট দ্যাট টাইম ক্যাপ্টেন। তাকে শফিউল্লাহর ফোর্স থেকে, জেনারেল শফিউল্লাহ আমাদের আর্মি চিফ ছিলেন পরে, ওনার এখান থেকে সেকেন্ড বেঙ্গল থেকে একটা কোম্পানি মানে প্লাস কোম্পানির থেকে ডাবল স্ট্রেংথ ছিল, তাকে পাঠালে আমার রিএনফোর্সমেন্ট হিসাবে। আমরা 5 নভেম্বর এই 1.5 মাস লেগেছে রেকিটেকি করে। এটা আর্মিতে বলা হয় ব্যাটল, এটা বলা হয় ইনফিল্ট্রেশন, অনুপ্রবেশ। আমরা রাতের অন্ধকারে চিতলিয়া আর পরশুরাম মাঝখান দিয়ে রাতের অন্ধকারে, আমার এখন স্মরণ পড়ে, নদীর পাড়ে তখন আমরা তখন আপনার 23 মাউন্টেন ডিভিশন, হি ওয়াজ মাই কমান্ডার। খালেদ ছিল বেলাঘরে, তো সে নতুন আমার কমান্ড করতেছিল ব্যাটলটাকে। তো নদীর পাড়ে এসে সে আমাদেরকে বলল, জাফর ইমাম গো হেড। আমরা নদী ক্রস করলাম, এই পুরো ব্যাটালিয়ান প্রায় 3000 ফোর্স, 10 রেজিমেন্ট, সেকেন্ড বেঙ্গল এবং মুক্তিবাহিনী 15 থেকে 2000, রাতের অন্ধকারে। এখানে যদি একটু সাউন্ড হয়, একটা কাশিও কেউ দেয়, তাহলে দুই সাইড থেকে মানে অ্যাটাক আসবে, ফায়ার আসবে, অর্ধেকের 80% ক্যাজুয়ালিটি হবে। এই 1 মাস 1.5 মাস আমরা ট্রেনিং দিলাম তাদেরকে, কোনো আওয়াজ যেন না হয়, কোনো কাশি যেন না দেয়, নীরবে নিস্তব্ধ তোমার পথ চলবা। তাই হলো আমরা নদী ক্রস করলাম, আমাদেরকে তারা অভ্যর্থনা জেলা নদীর পার থেকে ইন্ডিয়ান ফোর্স, এবং তারা স্ট্যান্ড বাই থাকলো, ডোগরা, রাজপুত সবাই স্ট্যান্ড বাই, দেন ইফ নিড বি উইল কাম, অ্যান্ড আর্টিলারি স্ট্যান্ড বাই অন কল। আমরা নদী ক্রস করলাম, সেদিন আমার মনে হয় শীতের রাত, টিপটিপ করে বৃষ্টি হচ্ছিল, হিমেল হাওয়া প্রবাহিত হচ্ছিল। আমরা সামনের লোকটাকেও দেখতে পাচ্ছিলাম না, অন্ধকারে পিচ্ছিল রাস্তা, সবাই জীবনের ঝুঁকি নিয়ে, আমরা এতগুলো ফোর্স নিয়ে আমরা এই তাদেরকে চিতলিয়া ঘাঁটি এবং পরশুরাম ঘাঁটি মাঝখানে প্রায় 1.5 মাইল 2 মাইল ব্যবধান এনসার্কেল করে ফেললাম। আমাদের ছিল বাই ডন উই মাস্ট ডাগ ইন, আমরা বাংকারে বসে যাব, চারিদিকে তাদেরকে মুখ করে কক করে রাইফেল, এলএমজি, ম্যাক্সিমাম এলএমজি ছিল আমাদের কাছে, রকেট লঞ্চার এবং গ্রেনেড, এগুলো নিয়ে আমকল তো আর্টিলারি আছেই। আমরা ফিট মার্চে 6th তারা আমাদের উপরে এয়ারফোর্স মিগ পাকিস্তান জঙ্গি হামলা করলো। 7th তারা আসলো। 7th হেলাল মোর্শেদ আর ইমামুজ্জামানের পজিশন থেকে অনেকে দিদারও দাবি করে, কার গুলি লেগেছে তো এখন সবাই দাবি করে, দিদারও করে আমার স্যার আমার কোম্পানি থেকে লেগেছে, যাতে লেগেছে তো, কারণ জেনারেল হিলা কংগ্রেচুলেটেড মি, জাফর ইমাম কংগ্রেচুলেশন, ইট ইজ ইউ শর্ট ওয়ান, অ্যান্ড এটা লাকসামে ভূপাতিত হয়েছে। একটা জঙ্গি বিমান ওই এমএম দিয়া 3 এলএমজি না 5 ছিল, আরো এলএমজির দাদা বলতে পারে, এটাকে গাছের মধ্যে ফিট করে, গাছকে কেটে গাছের মধ্যে ফিট করে উপর দিকে তারা এক বানাইছে, মানে এন্টি এয়ারক্রাফট গান। এবং তারা স্ট্রাইভিং করতেছে, কিন্তু জওয়ানেরা জয় বাংলা মুখরিত করে ফেলতেছে পুরো এলাকায়, জয় বাংলা গুলি করতেছে। ঠিক আছে, তখন তার থামানো যায় না। একটা স্ট্রাইক এই আমাদের এখানে 6-7 তারিখে এটা চললো, 8 তারিখে যুদ্ধ ছিল, 9 তারিখে আমরা অ্যাটাক করলাম। 3rd ডোগরা 10 বেঙ্গল নেতৃত্বে, পাশে থার্ড ডোগরা ছিল, মুক্তিবাহিনীরা ছিল। আমরা এই পরশুরাম চিতলিয়া ঘাঁটি তছনছ করে, এর আর্টিলারি অ্যাটাকে কিন্তু তছনছ হয়ে গেছে কিন্তু, কারণ এটা আমরা পরে দেখলাম। যখন পরশুরাম চিতলিয়া ঘাঁটিতে আমরা গেলাম, তখন দেখি এর মধ্যে 6-7 তারিখে কিন্তু তারা ফায়ার ওপেন হয়েছে 2 সাইড থেকে, আমাদের ওটা সে বলবে হয়তো। তো আমরা যখন ওই স্পটে গেলাম, তখন দেখি সকালে ভোরে 10 তারিখে ভোরে ধান খেতে, আইলের পাশে, নালাতে কারো পা, কারো মাথার চুল ঝুলতেছে গাছের উপর, ওই আর্টিলারি শেলিংয়ের কারণে একটা বিভৎস চিত্র, অনেকে কাতরাচ্ছিল ধান খেতে। এবং আমরা সেখানে এটা দিয়ে শেষ করছি, আমরা সেখানে 2 জন অফিসার ওর 72 জন সৈন্য, পাকিস্তানি সৈন্য আমাদের কাছে, বাকিরা তো অনেকে শেষ হতাহত, অনেকে পালিয়ে গিয়েছে বিভিন্ন গ্যাপ দিয়ে, কিন্তু 72 জন সৈনিক এবং 2 জন অফিসার সহ আমাদেরকে সারেন্ডার করলো। এটাই এই 10 নভেম্বর 71 সালে। আসলে এত মানে বড় ঘটনা এত সংক্ষিপ্ত আমরা আবার আপনাকে কাছে পেতে চাই আরেকদিন, এবং আপনার কাছ থেকে আরো বিস্তারিত শুনতে চাই। আজকে হয়তো আর বেশি শোনা যাবে না। আমি গোলাম মোস্তফা আপনার কাছে আসবো, আপনি যদি একটু স্মৃতিচারণ করেন সংক্ষেপে। ধন্যবাদ। আজকে 10 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা কমান্ডিং অফিসার আমার সিও জাফর ইমাম সাহেব, কর্নেল জাফর ইমাম সাহেব এখানে রয়েছেন। আমি একটু ফেনী বিলোনিয়ার প্রথম যুদ্ধটা টাচ করব। ফেনী বিলোনিয়ার প্রথম যুদ্ধটা প্রায় ব্যাটালিয়ন প্লাস
ফোর্স নিয়ে উনি পাকিস্তানিদের মোকাবেলা করেছিলেন, তখন কিন্তু এটা একটা মিশ্র বাহিনী ছিল। পাকিস্তানিরা পুরো 2টো ব্যাটালিয়ন নিয়ে এর উপরে উপর্যুপরি আক্রমণ চালিয়েও কিছুই করতে পারেনি। আর্টিলারি তো বৃষ্টির মতোই হচ্ছিল। তখন পাকিস্তানিদের এটা একটা মর্যাদার ব্যাপার ছিল। জেনারেল ইয়াহিয়া তখন তার কোর্সমেট এবং পাকিস্তান সেনাবাহিনীর চিফ অফ আর্মি স্টাফ জেনারেল হামিদকে রাওয়ালপিন্ডি থেকে ফেনী পাঠালেন। উনি পুরো একটা ব্যাটালিয়ন অর্গানাইজ করে একটা বিক্ষিপ্ত ব্যাটালিয়ন প্লাস মুক্তিবাহিনীর উপরে সমন্বিত আক্রমণ চালালেন। সেই আক্রমণ প্রচণ্ড গতিতে প্রতিহত করা সত্ত্বেও পিছনে যখন হেলিবর্ন কমান্ডো নামিয়ে দিল, স্ট্র্যাটেজিক কারণে উইথড্র করতে হয়েছিল। কিন্তু এখানে একটা জিনিস বলা প্রয়োজন, এই যে একটা ব্যাটালিয়ন আমাদের আস্ত একটা ব্রিগেডের বিরুদ্ধে যুদ্ধ করলো, এটা একটা অসম যুদ্ধ ছিল। তার মানে পাকিস্তানিদের মানে কম্প্যারিজনে আমাদের সামরিক শ্রেষ্ঠত্ব, শৌর্য বীর্য, আমাদের ডিটারমিনেশন, জাতীয় দেশপ্রেম অনেক বেটার ছিল। তো সেই যে উইথড্রটা হলো, এটা উইথড্রর সাথে সাথে আমি বলবো 10 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিষ্ঠার জন্য কিন্তু নিউক্লিয়াসটা সেখানে তৈরি হলো। কারণ সেকশন, প্লাটুন, কোম্পানি এবং ব্যাটালিয়নের ভিতরে যে সমন্বয় হলো, যুদ্ধ করতে করতে যুদ্ধের যে অভিজ্ঞতাটা হলো, সেটা পরবর্তীতে আমরা যখন মুহুরী নদীর উত্তর পাড়ে তৎকালীন ক্যাপ্টেন জাফর ইমামের নেতৃত্বে আমরা পজিশন নিলাম বাংকার খুঁড়ে, আমাদের উল্টা দিকে ছিল 15 বালুচ রেজিমেন্ট এবং 24 ফ্রন্টিয়ার ফোর্স রেজিমেন্ট, পাকিস্তান সেনাবাহিনীর 2টো দুর্ধর্ষ ব্যাটালিয়ন। তার এগেনস্টে প্রথম যুদ্ধ থেকে মানে উইথড্র করে আসা এই সেনাবাহিনী আমরা মুখোমুখি লড়াই করছি, মাসের পর মাস সেই লড়াই। তারপরে আমাদের সেক্টর কমান্ডার এসে টোটাল জিনিসটা পর্যবেক্ষণ করলেন, উনি অ্যাপ্রিসিয়েট করলেন। তারপর উনি ঘোষণা দিলেন যে এই ফোর্সটাকে, মিশ্র ফোর্সটাকে একটা অর্গানাইজড ব্যাটালিয়নে রূপান্তরিত করতে হবে। পৃথিবীর ইতিহাসে সম্ভবত এই প্রথম যুদ্ধ করতে করতে যুদ্ধে পোক্ত হয়ে যুদ্ধের ময়দানে একটা আস্ত ব্যাটালিয়ন প্রতিষ্ঠা হলো। এবং আমি অত্যন্ত প্রাউড যে আজকে সেই ব্যাটালিয়নের প্রতিষ্ঠাতা কমান্ডিং অফিসার কর্নেল জাফর ইমাম আছেন। আর আমি আরো গর্বিত যে আমি সেই ব্যাটালিয়নের একজন যোদ্ধা ছিলাম। আমি পাইনিয়ার প্লেটুনের একটা অংশকে কমান্ড করেছি এবং পরবর্তী পর্যায়ে আমার বিভিন্ন কিছু বিবেচনা করে আমার সিও আমাকে সিওর স্টাফ অফিসার হিসাবে নিয়োগ দিলেন। তো যেহেতু আমি সার্বক্ষণিক ওয়ারফিল্ডে থাকা সত্ত্বেও প্রায়শই ওনার ডাকে আসতাম, তো ওনার বিভিন্ন টেকনিক সম্বন্ধে আমি বলতে পারবো। আজকে দুর্ধর্ষ 10 নামে যে 10 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট পরিচিত, ফেনী বিলিনিয়ার দ্বিতীয় যুদ্ধে যে শৌর্য, বীর্য, ত্যাগ, তিতিক্ষা, শক্তি, সাহস এবং বিজয় অর্জন করেছে, সেটা সামরিক ইতিহাসে একটা ইতিহাস হয়ে রয়েছে। আপনি লক্ষ্য করুন 5 নভেম্বরে 10 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট আমাদের সিওর নেতৃত্বে আমরা খরস্রোতা মুহুরী নদী পার হয়ে আমরা পাকিস্তানিদের ডিফেন্স লাইনের ভিতরে ঢুকে গেলাম। দুই দিকে তাদের যে HMG তাক করা ছিল, যদি তারা জানতো যে আমরা আপনার ইনফিল্ট্রেট বা অনুপ্রবেশ করছি, তাহলে মনে হয় 2-4টা দিলেই পুরো ব্যাটালিয়ন নিঃশেষ হয়ে যেত। সুতরাং জীবনের ঝুঁকি বলতে যা বোঝায়, সেটা হচ্ছে আমরা নাই এই ধরনের সিচুয়েশন মনে রেখে যে আমরা শহীদ হতে যাচ্ছি, তারপরেও আমরা এটা চেষ্টা করব। আমরা ভিতরে ঢুকে গেলাম। কিভাবে ঢুকে গেলাম স্যার, আপনার নিশ্চয়ই মনে আছে। 5 নভেম্বর রাত্রে 10:30টায় সেকেন্ড লেফটেন্যান্ট মিজান চার্লি কোম্পানি, ব্রাভো কোম্পানি প্রথম আপনার ইনফিল্ট্রেট করলো। পরপর আপনার আমাদের চার্লি কোম্পানি লেফটেন্যান্ট ইমামুজ্জামান, তারপরে আপনার দিদার, এরপরে আপনার ক্যাপ্টেন হেলাল মোর্শেদ খান সেকেন্ড বেঙ্গল থেকে পাঠানো হয়েছিল আমাদের শক্তি বৃদ্ধির জন্য। সর্বশেষ হেডকোয়ার্টার কোম্পানি আমাদের সিওর নেতৃত্বে আমরা ইনফিল্ট্রেট করি। কিভাবে এত আমরা ডিগিং ইকুইপমেন্টস, এত অস্ত্র শস্ত্র, গোলা বারুদ, মাইন নিয়ে যাচ্ছি, আমরা পিছলা খেয়ে পড়ে যাচ্ছি, তারপরেও কি করে পাকিস্তানিরা বুঝতে পারলো না? এখানে একটা জিনিস বলতে হবে, ওরা ইসলাম করে, আসলে আল্লাহর রহমতটা আমাদের উপরে এসেছে, ওদের উপরে গজব এসেছে। বিকজ 5 নভেম্বর কনকনে শীত ছিল, শীতকালে কখনো বৃষ্টি হয় না। সেদিন সন্ধ্যার পরে মুষলধারে বৃষ্টি হয়েছিল, কুচকুচে কালো অন্ধকার, কেউ কাউকে দেখতে পাচ্ছিল না। এই সুযোগে আমরা ইনফিল্ট্রেট করছি। অন্ধকারে যখন পথ হারানোর উপক্রম, তখন বিজলি বাতি মনে হলো যেন টর্চ লাইটের মতো আমাদেরকে পথ দেখিয়ে যাচ্ছে। প্রচন্ড বজ্রপাতের কারণে তারা আমাদের চলাচলের আওয়াজগুলো শুনতে পায়নি। বৃষ্টির ভিতর আরামে বসে আছে, খোশ গল্প করছে, আর আমরা তাদেরকে ঘেরাও করে দুইমুখ পরীক্ষা এবং বাংকার খনন করে পজিশন নিয়ে নিলাম। সকালবেলা
যখন ফেনীর দিক থেকে একটা ট্রলি আসছে একজন ক্যাপ্টেন এবং 5 জন সৈনিক, তখন দূর থেকে দেখা যাচ্ছে একটা ট্রলি আসছে, তখন উনি বললেন খবরদার কোনো ফায়ার ওপেন করবে না, ওই ফিল্ড ওয়্যারলেসে আমাদেরকে নির্দেশ দিচ্ছে, উত্তেজিত হয়ে যেন কেউ না করে। ফায়ার রেঞ্জে আসার পরে আপনার ব্রেভো কোম্পানির হাবিলদার এয়ার আহমদ স্যার, তাই না, এয়ার আহমদকে উনি নির্দেশ দিলেন টু ওপেন ফায়ার। একই সময় ক্রস ফায়ারে ওই একজন ক্যাপ্টেন এবং 5 জন পাকিস্তানি সেনা মারা গেল। এবং আমাদের যে হাবিলদার এয়ার আহমদ উত্তেজনায় জয় বাংলা বলে দৌড়ায় গিয়ে পাকিস্তানি ক্যাপ্টেনের যে মারা গেছে তার ব্যাজ এবং রিভলভারটা নিয়ে যখন বাংকারের সামনে আসছে, তখন পাকিস্তানিরা টের পেয়ে গেছে, তারা ঘেরাও হয়ে গেছে। তখন দুই দিক থেকে সমন্বিত আক্রমণ করলো এবং প্রথম শহীদ হাবিলদার এয়ার আহমদ বীর বিক্রম, ও খুব ভালোবাসতেন স্যার, তাকে ভীষণ সাহসী ছিল। তারপর কেয়ামতের মতো যুদ্ধ, দুই দিক থেকে আমরা স্যান্ডউইচ হওয়ার উপক্রম। কি যুদ্ধ সেটা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়, শুধু এটুকু বলবো 1 সেকেন্ডেরও কোনো মনে হয় গ্যাপ ছিল না, মানে বুলেট বৃষ্টি, মানে কি মহাবৃষ্টির মতো বুলেট হচ্ছে, এর ভিতরে আর্টিলারি। তার ভিতরে যখন পাকিস্তানিরা পেরে উঠছিল না, কারণ পরশুরাম এবং বিলুনি আমরা তাদেরকে কিন্তু ঘেরাও করে ফেলেছি, ওরাও যেমনি ছুটে যাওয়ার জন্য উত্তর দিক থেকে আক্রমণ করছে, দক্ষিণ দিক থেকে রিইনফোর্সমেন্ট এনেও আমাদেরকে আক্রমণ করছে। কিছুতেই যখন পারলো না, তখন সম্ভবত 7 নভেম্বর স্যার পাকিস্তানি আমেরিকান তৈরি সাবার জেট আমাদের উপরে নির্বিচারে বোমা বর্ষণ করলো, স্ট্র্যাপিং করলো, কিছুতেই কিছু হলো না। এবং শেষ পর্যন্ত 10 তারিখে আমাদের 9 তারিখ রাত্রে আপনার 23rd মাউন্টেন ডিভিশনের ফায়ার সাপোর্ট চাইলেন আমাদের সিও। সেখানে ইন্টেন্সিভ যে আর্টিলারি ফায়ার করা হয়েছিল, ওটাকে মোটামুটি শ্রাবণ বা আষাঢ় মাসের বৃষ্টির মতো আর্টিলারি বলা যায়। মুহুর্মুহু শত সহস্র আর্টিলারির ফায়ার যখন হলো, তারপরে আপনার ওরা সফেন্ড হয়ে গেল ওদের ডিফেন্স। 10 বেঙ্গলের সৈন্যরা 10 তারিখ সকালবেলা 3rd ডোগরা রেজিমেন্ট এবং 2nd রাজপুত ব্যাটালিয়ন সহ আমরা তখন গ্রাউন্ড অ্যাটাক করলাম, অ্যাডভান্স করতে করতে পরে দেখলাম যে না, কোনো প্রতি উত্তর বা প্রতি আক্রমণ আসে না। তারপর দেখা গেল যে ওরা আসলে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। এবং একজন ক্যাপ্টেনের নেতৃত্বে স্যার বলেছেন 72 জন পাকিস্তানি সৈন্য দুহাত উপরে তুলে আমাদের কাছে আত্মসমর্পণ করলো। রাইট স্যার। তো আমি আজকে মেজর জেনারেল আর.ডি. হীরাকে স্মরণ করছি শ্রদ্ধার সাথে। উনি 23rd মাউন্টেন ডিভিশনের জিওসি ছিলেন, তিনি অপূর্ব একটা আমাদেরকে সাপোর্ট দিয়েছেন। সুতরাং মুক্তিযুদ্ধের প্রারম্ভে দেখেন 10ই নভেম্বর, 16ই ডিসেম্বর অনেক বাকি আছে, তখন 72 জন সৈন্য আমাদের কাছে সারেন্ডার করলো। এটা কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাসে একটা বড় প্রথম অর্জন, এবং এটা 10 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অর্জন। তারপর তো আর পিছন ফিরে তাকাতে হয়নি, পাকিস্তানিরা আর দাঁড়াতে পারলো না, আমরা ওদেরকে তাড়া করতে করতে ফেনীতে আক্রমণ করলাম। 3 তারিখে ডিসেম্বরের আপনার মানে পাকিস্তান ভারতের ফরমাল যুদ্ধ শুরু হয়ে গেল, তারাও এসে আমাদের সাথে যুক্ত হলো। এবং আপনার 9 তারিখে না সরি 5 তারিখ রাত্রে সাঁড়াশি আক্রমণ করা হলো, এবং পাকিস্তানের এই আক্রমণ সহ্য করতে না পেরে একটা অংশ 24 ফ্রন্টিয়ার ফোর্স রেজিমেন্ট চিটং এর দিকে, 15 বালুচ যারা বেঁচে ছিল তারা কুমিল্লা লাকসাম হয়ে কুমিল্লা ক্যান্টনমেন্টের দিকে পালিয়ে গেল। 6 তারিখ ভোরে আমরা আমাদের সিও তৎকালীন মেজর, ক্যাপ্টেন থেকে পরে ওনাকে মেজর করা হলো, মেজর জাফর ইমামের নেতৃত্বে আমরা ফেনীতে ঢুকলাম। এবং সেই শোবে সাদেকের সময় টোটাল ফেনীবাসী জয় বাংলা স্লোগান দিয়ে আমাদেরকে স্বাগত জানালো। আমার আজও মনে আছে স্যার, আপনার মনে আছে কিনা জানি না, জিলাপি মিষ্টি অমৃতি দুনিয়ার মুখে গুজে দিচ্ছে, ফুল ফল দিয়ে আমাদেরকে আপনার স্বাগত জানিয়েছে। তারপর ফেনী মুক্তির পর আবার আমাদের সেক্টর কমান্ডারের নির্দেশ আসলো, কর্নেল জাফর ইমামের নেতৃত্বে আমরা আপনার নোয়াখালী সদর আক্রমণ করলাম 10 তারিখে। সেটা আপনার আমরা নোয়াখালী সদর দখল করলাম 7 তারিখে। এরপর আপনার 10 বেঙ্গল চট্টগ্রাম ক্যান্টনমেন্টের অভিমুখে রওনা দিল। কুমিরার কাছাকাছি এসে স্যারের নেতৃত্বে একটা বন বাদার পেরিয়ে চিটং ইউনিভার্সিটি এবং হাটহাজারী থানার দিকে গেল। আর চার্লি কোম্পানি দিদারের নেতৃত্বে কুমিরার রাস্তা হয়ে চট্টগ্রামের দিকে রওনা দিল। কুমিরার প্রচন্ড যুদ্ধ হয়েছিল, সেই বীরত্ব গাথার কথা আবার শুনবো আরেকদিন। আমাদের আজকে আসলে সময় শুধু বলি, সেটা হচ্ছে এই প্রচন্ড যুদ্ধের এটা টিকতে না পেরে পাকিস্তানিরা শেষ পর্যন্ত চট্টগ্রাম ক্যান্টনমেন্টে আশ্রয় নিল। 16ই ডিসেম্বর যদিও পুরো বাংলাদেশে পাকিস্তানিরা আত্মসমর্পণ করলো,
চট্টগ্রামে কিন্তু পাকিস্তানিরা 16ই ডিসেম্বর আত্মসমর্পণ করেনি। তারপরে যখন ফ্রেশ আক্রমণ আমরা রচনা করলাম, তখন 17 তারিখ সকালবেলা ডিসেম্বরের তারা আত্মসমর্পণ করলো এবং সাথে সাথে বাংলাদেশ সম্পূর্ণ শত্রু মুক্ত হলো। আপনাদের আরো বীরত্বের কথা শুনবো, নিশ্চয়ই আমাদের আবারও সময় দেবেন আপনারা, আশা করি। আমি এবার আসবো সাইদুর রহমান আপনার কাছে। আমরা জানি, প্রিয় দর্শক, আপনাদের বলেই দিই, এই সাইদুর রহমান তিনি মুক্তিযুদ্ধের সময়, যার বয়স ছিল 11, এবং তিনি তারা তখন থাকতেন সৈয়দপুরে। তার বাবা প্রকৌশলী ছিলেন রেলওয়ের, এবং তার মা ছিলেন একজন এনজিওতে কর্মরত একজন নারী, এবং তার পরিবারের 5 জনকে তার চোখের সামনে হত্যা করা হয়েছে। তার বাবাকে হত্যা করা হয়েছে, তার মাকে জীবন্ত কবর দেওয়া হয়েছে, তার 3 ভাইকে হত্যা করা হয়েছে। আমার মনে হয় মুক্তিযুদ্ধে এত স্বজন হারানো খুব কমই আছে। সেই সাইদুর রহমানের সাথে আমরা কথা বলবো, এবং সাইদুর রহমানের আরও কিছু পরিচয় আমি দিই। তিনি কিন্তু আমাদের যে প্রজন্ম 71 যে সংগঠনটি, তার প্রতিষ্ঠাতা সভাপতি, এবং 1982 সালের 26শে মার্চে যে গণ আদালত গঠিত হয়েছিল আমাদের শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে, সেই গণ আদালতের 7 নম্বর সাক্ষীও ছিলেন তিনি। তা আমি সাইদুর রহমান, আমরা জানি যে আপনার সেই স্মৃতি, এবং আরও বলে দিই, সাইদুর রহমান বেঁচে গিয়েছিলেন, এবং তার 2 বোন, তার বড় বোন অন্য এক বাসায় গিয়েছিলেন আগের দিন, সেই জন্য বেঁচে যান, এবং তার ছোট বোন বেঁচে যান। 2 বোন এবং ভাই। কিন্তু সাইদুর রহমানের ছোট বোনটিও পরবর্তীকালে ক্যান্সারে, কয়েক বছর আগে 2012 সালে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। তো এই সেই দুঃখী সাইদুর রহমানের কথা আমরা শুনবো। আমরা জানি যে আপনার সেই স্মৃতিগুলো মনে করাও খুব অনেক কষ্টকর, তারপর যদি আমাদের সাথে কিছু শেয়ার করেন। ধন্যবাদ মোর্শেদ ভাই। আমি প্রথমেই পরম শ্রদ্ধা জানাই আমার পাশেই বসে আছেন 2 বীর মুক্তিযোদ্ধা, ইমাম ভাই এবং মোস্তফা ভাই। আর যেহেতু আপনি বললেন যে 71-এর স্মৃতিচারণ করার জন্যে, মুক্তিযুদ্ধের কথা বলতে গেলে প্রথমেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, তার 4 জন সহযোদ্ধা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী, কামরুজ্জামান, এদেরকে, এবং লক্ষ লক্ষ বীরাঙ্গনা যারা তাদের সম্ভ্রম বিলিয়ে দিয়েছিলেন এদেশের স্বাধীনতার জন্যে, সশস্ত্র মুক্তিযোদ্ধাদেরকে, এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা তাদেরকে, এবং সর্বোপরি গত 44 বছর ধরে যে 30 লক্ষ মানুষ আর্থ, সামাজিক, রাজনৈতিক এবং সর্বোপরি রাষ্ট্রীয়ভাবে চরমভাবে উপেক্ষিত এবং অবহেলিত, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাই আপনাকে যে আমি অ্যাকচুয়ালি এসেছি 30 লক্ষ শহীদ পরিবারের পক্ষ থেকে কথা বলার জন্যে, যাদেরকে বলেছি যে চরমভাবে উপেক্ষিত। তো যেহেতু আপনি আমাকে পরিচয় করিয়ে দিলেন, যদি একটু সুযোগ দেন আমি একটু দেখাতে চাই। আপনাকে 4 মিনিটের মধ্যে শেষ করতে হবে। এটা হচ্ছে আমার বাবা মার ভাইদের ছবি। 1971 সালের 15ই এপ্রিল ছিল সেদিন মোর্শেদ ভাই, পাকিস্তানি সেনাবাহিনী এবং বিহারিদের একটা যৌথ আক্রমণ ছিল। সেদিন আমার বাবা, মা, 3 ভাই, এবং আপনি তো বলেছেন মাকে কিভাবে হত্যা করা হয়েছে। আমি আজকে, ওনারা আছেন, আমি কিছু বিষয় একটু শেয়ার করব। সেটা হচ্ছে যে আমাদের মুক্তিযুদ্ধের অনন্য 2টো বৈশিষ্ট্য ছিল। একটি হচ্ছে যে পৃথিবীতে এত অল্প সময়ে এত ব্যাপক সংখ্যক মানুষকে হত্যা করা বা শাহাদত বরণ করার নজির বোধহয় আর পৃথিবীতে নেই। এটার কারণটা হচ্ছে যে 1200 মাইল দূর থেকে যে পাকিস্তানি সেনাবাহিনী এখানে আসলো, সেই সেনাবাহিনীদেরকে আমার দেশেরই কিছু, যদি কুলাঙ্গার বলা হয় আমার মনে হয় অত্যুক্তি হবে না, কিছু কুলাঙ্গার সন্তান, সঙ্গের বিহারীরাও ছিল, তারা এই 56,000 বর্গ মাইলের রাস্তাঘাট তারাই চিনিয়েছে, কারণ তখনকার যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ ছিল। ফলে অল্প সময় 9 মাসে এত ব্যাপক সংখ্যক মানুষকে হত্যা করা গেছে। আবার অন্যদিকে এই মুক্তিযুদ্ধের বৈশিষ্ট্য ছিল যে এই লোকগুলো যদি পাকিস্তানি সেনাবাহিনী কোলাবোরেটর হয়ে থাকে, তাহলে যে 30 লক্ষ বলে আমরা মাতম করি গত 44 বছর ধরে করছি, এবং বোঝাতে চাইছি যে কত দামের বিনিময়ে, কত প্রাণের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে, কত মূল্য দিয়ে কিনেছি এই স্বাধীনতা, সেই 30 লক্ষ মানুষ আপনারা যারা মুক্তিযুদ্ধে গিয়েছিলেন, সশস্ত্র যুদ্ধ করেছেন, তাদের কোলাবোরেটর ছিল, তাদের দোসর ছিল।
আপনাদের আশ্রয়দাতা ছিল, আপনাদের প্রশ্রয়দাতা ছিল, আপনাদের খাদ্যদাতা ছিল, আপনাদের চিকিৎসাদাতা ছিল, সর্বোপরি আপনাদেরকে তথ্য সরবরাহ করেছিল। পাকিস্তানি বাহিনী আপনাদের গেরিলা যুদ্ধের কারণে তারা যখন পর্যুদস্ত ছিল, তাদের কাছে মনে হয়েছিল যে সেই সময়কার 7.5 কোটি মানুষ, কিছু রাজাকার আল শামস বদর বাদ দিলে, এরা বাকি 7.5 কোটি মানুষ তারা শারীরিকভাবে, মানসিকভাবে, আত্মিকভাবে আপনাদের সাথে যুক্ত ছিল। ফলে তারা মনে করেছিল যে এই মানুষগুলোকে যদি নির্বিচারে হত্যা করা যায়, তাহলে আপনাদেরকে আশ্রয়চ্যুত করা যাবে, এবং আশ্রয়চ্যুত করা গেলেই আপনাদেরকে পরাস্ত করা যাবে, যেটি সম্ভব হয়নি। আমার খুব কষ্ট হয়, যেমন আমি নিজের কথা বলতে পারি যে আমি বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনা শেষ করলাম, অনার্স পাস করলাম, অনার্স পাস করার পরে আমার ফ্রেন্ডরা অনেকে বিদেশে চলে গেল হায়ার এডুকেশনের জন্য। আমাকে বললো, সাইদুর তোর তো কোনো পিছুটার নেই, চল যাই। তো তখন আপনি জানেন যে ওই সময় মুক্তিযুদ্ধের কথা বলাও এত বৈরী পরিবেশ ছিল। আমি যে শহীদের সন্তান এটা প্রকাশ করাও ছিল, কেউ কেউ জানতো সেটা। আমি ঠাট্টা করে অনেক সময় বলতাম যে দেখ, অনার্স পাস করে মাস্টার্স না করা আমার কাছে মনে হয় বিয়ে করলাম অথচ বউ পেলাম না। তো ভাই, বিয়ে যখন করছি বউটা নিয়ে যাবো, অর্থাৎ মাস্টার্সটা করে যাব। কিন্তু ভেতরে অন্য বিষয় ছিল, সেটা হচ্ছে যে আমি যদি বিদেশে চলে যাই, আমার এই দুটো বোনকে কে দেখবে? সাইদুর 1 মিনিট সময় আছে আমাদের। তো ফলে আমার কাছে মনে হয়েছে যে এই 30 লক্ষ মানুষ যারা আপনাদের আশ্রয় প্রশ্রয় দেওয়ার জন্য পাকিস্তানি বাহিনীর শিকার হয়েছিল, আপনারা 9 মাস যুদ্ধ করেছেন, অথচ এরা আজকে 44 বছর ধরে এই 30 লক্ষ পরিবার যুদ্ধ করেছে। সেই 71 সালে তাদের জীবনে যে অমাবস্যা নেমে এসছে, আজকে 44 বছরে তার জীবনে ভোর হয়নি তাদের জীবনে। আপনারা কখনোই বা রাষ্ট্র এই 30 লক্ষ শহীদ পরিবারের দায়িত্ব নেয়নি। শুধু তাই না, এই 30 লক্ষ পরিবারের জন্য 365 দিনের বাংলাদেশে 44 বছরে একটি দিবস করা হলো না, যে দিবসে 56,000 বর্গমাইলে তাদেরকে স্মরণ করা হবে। এবং সবচেয়ে কষ্টকর হচ্ছে যে এই 71-এর মুক্তিযুদ্ধের পরে যেন একটা ভাগবটরা হয়ে গেছে, যে যার মতো মুক্তিযুদ্ধকে নিজের মতো করে নিয়েছে। এগুলো খুব দুঃখজনক। আমার মনে হয়, ধন্যবাদ সাইদুর, আমাদের সময় শেষ। সাইদুর যে একটি কথা বলেছে খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আমরা যেন মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন সেই শহীদদের জন্য একটি দিন যেন আমরা পালন করতে পারি। আমরা শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করি, ঠিক আছে, কিন্তু মুক্তিযুদ্ধের সমস্ত শহীদদের উদ্দেশ্যে আমরা যেন একটি দিন নির্ধারণ করতে পারি তাদের স্মরণ করার জন্য। আপনাদের বিরক্ত কথা শোনানোর জন্য সুযোগ দেন, আমার শহীদদের জন্য একটা কবিতা পাঠ করতে চাই। সময় নেই সাইদুর, সময় নেই। আপনি জানেন না, আপনিও টেলিভিশন কর্মী একজন, অত্যন্ত দুঃখিত। আরেকদিন হয়তো আপনার কথা আরো শোনা যাবে। তবে শহীদদের জন্য উনি যে প্রস্তাবটা দিয়েছে, আমরা একমত। একটা দিন শহীদদের জন্য বরাদ্দ থাকা উচিত এবং জাতীয় পর্যায়ে এটা আমাদের পালন করা উচিত। ধন্যবাদ আপনাদের। নাহলে আমরা সঠিক ইতিহাস আমাদের প্রজন্ম জানবে না। আশা করি আপনাদের বীরত্ব গাথা আবার শোনার সুযোগ হবে। প্রিয় দর্শক, আপনাদের অত্যন্ত ধন্যবাদ। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।